গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এতটা ভালো আছি কেন জানতে চাইলে বলবো, পুটুনের জ্বরটা অনেকটাই কমে গেছে, পুরোপুরি কমে গেছে বলা যায়। তাই মনটা একটু ভালো। তাই তোমাদের আরেকটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে ভাবছি ব্রেকফাস্টে একটু সবাই মিলে চিড়ের পোলাও খাবো। তাই সকালের সব বাসি কাজকর্ম, স্নান, পুজো সেরে রান্নাঘরে ঢুকে পড়েছি। চিড়েগুলোকেও একটু বেছে ধুয়ে নিচ্ছি। অনেক সময় চিড়ের মধ্যে ধানের কুড়ো এইসব থাকে, তো ভালো করে বেছে না ধুলে আবার ওগুলোকে যদি মুখে পড়ে খাবারের সময় তখন আবার খুব বিরক্ত লাগে। ওই জন্য ভালো করে একটু বেছে ধুয়ে রেখে দেবো। এরপর কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য। আমার জানো তো চিড়ের পোলাও খুব যে ভালো লাগে তা নয়, তবে ওই যে কারি পাতাটা ফোড়ন দিই, ওইটার গন্ধে গন্ধে আমার যেন তুমি যাই দেবে আমি সবই খেয়ে নেব। ওটা আমার এখন এত ভালো লাগে, তখন যে কোনো তরকারিতে দিলে যেন তরকারিটার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আমি একটু সর্ষে, শুকনো লঙ্কা আর একটু কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ, আলু সবই একটুখানি ভাজা ভাজা করে নেব। আমি যে কারি পাতা ছোটোবেলা থেকে খাই তা কিন্তু নয়। যখন ওই ব্যাঙ্গালোরে থাকতাম না, তখন কারি পাতার দেখতাম সবার বাড়ির সামনে সামনে কারি পাতার গাছ রাখা। এটা কি গাছ তো জানতাম না। আর পাতাটার ফ্লেভারও তখন খুব যে ভালো লাগতো তা নয়, কেমন একটা সেন্ট। আর ওখানে যাই খেতাম, সাম্বার বলো, রসম বলো, চাটনি বলো, সব কিছুতেই দেখতাম কারি পাতা ফোড়ন দিয়ে রান্না। এবার ওখানে থাকতে থাকতে যা হয়, সব রান্নায় কারি পাতার সেন্ট খেতে খেতে এমন ভালো লেগে গেল যে এখন কারি পাতার ফ্লেভার দিয়ে আমি চিকেনও রান্না করি, ডালও রান্না করি, এত সুস্বাদু লাগে না খেতে। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, সত্যি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর কারি পাতার জানো তো অনেক গুণ, ত্বকের ক্ষেত্রে, চুলের ক্ষেত্রে তোমাদের অনেক উপকার দেবে। এদিকে আমার পেঁয়াজ আর আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়েই গেছিলো। এরপর আমি চিড়েগুলো দিয়ে দিচ্ছি। চিড়েগুলো দিয়ে তেমন কিছু আর মশলা ব্যবহার করব না, শুধু নুন, হলুদ আর একটু চিনি, ব্যাস, তাহলেই হয়ে যাবে। অনেকে অনেক কিছু দেয়, নারকেল, বাদাম, সব কিছু দিয়ে খেলে ভালো লাগে। তবে সকালবেলা ব্রেকফাস্টে খাচ্ছি তো একটু হালকাই রাখি। আর তোমাদের দাদা বাদামি বলো আর নারকেলই বলো, এই দুটোই পছন্দ করে না, কারণ ওর খেলেই নাকি গ্যাস হয়ে যায়। আমিও যে খুব একটা পছন্দ করি তা নয়, তবে দিলে ভালোই লাগে। তবে ওই যে বললাম সকালবেলার ব্রেকফাস্ট একটু হালকা রাখবো, ওই জন্য আর দিলাম না। আর তোমাদের দাদা তো খাবেই না দিলে। এদিকে দেখো চিড়ের পোলাওটা তো আমার পুরোপুরি হয়েই এসছে। আর এদিকে দুটো ডিম সেদ্ধ দিয়েছিলাম পুটুন আর আমার জন্য, সেটাও মোটামুটি হয়ে গেছে। আর এদিকে পুটুন ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবছি বাসি বিছানাটা একেবারে পরিষ্কার করে ঘরগুলো একটু গুছিয়ে তারপরই নিচে গিয়ে পুটুনকে ব্রেকফাস্ট করিয়ে দেবো। ওই জন্য তাড়াহুড়ো করেই ওপরে চলে এলাম একটু বাসি বিছানা ঝাড়তে। জানোই তো সকালবেলা আমরা সবাই নিচে চলে যাই, পুটুন একাই বিছানায় ঘুমিয়ে থাকে। ও থাকলে তো আর বাসি বিছানা ঝাড়া হয় না, ওই জন্য ওপরের ঘরটা এরকমই পড়ে থাকে। আমি একেবারে স্নান পুজো সেরেই পরেই যাই একেবারে এই ঘরটা গোছাতে। এক এক সময় জানো তো মনে হয় কি এই সংসার সারাদিন এই সংসারের খাটাখাটনি কাজকর্ম আর ভালো লাগে না। আর যখন মনটা একটু বেশি খারাপ থাকে তখন সকালবেলা ঘুম থেকে উঠে তো সংসারের কোনো কাজ করতে মনই বসে না। আর মনে মনে ভাবি যদি বিয়ে না হতো কতই না ভালো হতো, যাদের বিয়ে হয়নি তারা কতই না সুখে আছে। বিয়ের আগের লাইফটাই ভালো ছিল, কেউ কোনো কিছু বাধা দেওয়ার কেউ ছিল না, স্বাধীনভাবে আমার নিজের মতন সব পুরোটাই করতে পারতাম। আবার পরক্ষণেই মনে হতো আমার ভাবনাটা মনে হয় ভুল ছিল। আগে জানো তো আমার যখন মাথা গরম থাকতো বা মনটা খারাপ থাকতো, তখন কেউ যদি আমাকে কিছু বোঝাতে আসতো না, তখন আমার যেন আরও মাথা গরম হয়ে যেত। যখন মনে হতো সবাই আমাকেই কেন বোঝাতে আসছে, সব ভুল কি আমার, সব দায়িত্ব কি আমার, সব কিছু কি আমিই শুধু বুঝবো, অন্যরা কি কিছুই বুঝবে না। আর এখন ভাবি আমার ভাবনাটা পুরোপুরি ভুল ছিল। আমরা এখন যেই বয়সটাতে এসে দাঁড়িয়েছি, সেই বয়সটাতে যদি সংসার না হয়, সংসার না করি, কোনো দায়িত্ব যদি পালন না করি, আর কবেই বা করব।
আর আমার মন খারাপের কথা বলতে গেলে বলি, এখন আমার মন খারাপ হয়ই না। পুটুনের সারাদিন এই শয়তানি বদমাইশি দেখতে দেখতে আমার মন এমনিই ভালো হয়ে যায়। ওর সাথেই বেশিটা সময় কাটাতে কাটাতে কখন যে মন খারাপ ভালো হয়ে যাবে আমি টেরই পাই না। এটাই তো সময় বলো, সন্তান, স্বামী এদের নিয়ে সব থেকে বেশি সুখে থাকা। আর এটাই যদি না করি আর জীবনে কী বা করলাম। আর ভগবান সবাইকে তো এরকম সুখ দেয় না, যখন দিয়েছে সেটাকে উপভোগ করাই তো আমাদের দায়িত্ব, তাই নয় কি? আর এদিকে পুটুনের খাওয়ার টাইম হয়ে গেছে বলে আমি ওকে ধরে বেঁধেই রীতিমতন নিয়ে আসলাম। ও কিছুতেই ঘরে আসতে চাইছিল না। তোমরা তো দেখতেই পেলে কেমন দাদুর সাথে ঝগড়া করছে। আর এদিকে ফোন চালিয়ে দেওয়ার পর একটুখানি বসেছে, এরপরই আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি। তোমরা হয়তো বলবে কেন ওকে এত ছোটোবেলায় ফোন চালিয়ে দাও, কিন্তু কিছু করার নেই জানো তো, শরীরটা এমনিতেই ঘ্যান ঘ্যানে, তার ওপরে এই ফোন না চালিয়ে দিলে একটু এক জায়গায় বসে খাবে না। আর এই গরমের মধ্যে কোথায় আমি ছোটাছুটি করে ওকে খাওয়াবো বলো? আগে যখন শীতকাল ছিল তখন পাখি, হনুমান এইসব দেখিয়ে ছাদে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যাও বা খাওয়াতে পারতাম, এখন তো মোটে না। তাই আর ও যে সারাদিন ফোন দেখে তা কিন্তু নয়, এই খাওয়ার টাইমটাই ওকে একটু ফোন দিতে হয়। ও একটু পশু পাখিটা দেখতে ভালোবাসে, ওই এলিফ্যান্ট, টাইগার, হর্স এগুলো একটু চালিয়ে দিই, এইগুলোই একটু দেখে একটু আনন্দ পায়। আর আমি সেই সুযোগে আমার সদ্ব্যবহারটা করে ফেলি, একটু খাইয়ে দিই শান্তি মতো। ওই যেইটুখানি খায় ওই আনন্দ করে ওইটুখানি ও দেখতে দেখতে খেয়ে নেয়, ওতে আমারও একটু সুবিধা হয় আর ওরও একটু পেটটা ভরে, আর কিছুই না। কথা বলতে বলতে এদিকে ওর খাওয়াও হয়ে গেল, আর এমনি এদিকে আবার দুপুরে রান্না বসাবো বলে রান্নাঘরেও এসে পড়লাম। আজকে 2 রকমের মাছ হবে, এক রকম হচ্ছে কাতলা মাছ আর আরেকটা হচ্ছে ইলিশ মাছ। বাবা আজকে 2 রকমের মাছ খেতে ইচ্ছা হয়েছে, তাই 2 রকমের মাছ এনেছে। তাই ভাবছি অল্প অল্পই করি, একেবারে এক গাদার মাছ রান্না করে লাভ নেই, কারণ ইলিশ মাছ বাবা অনেকগুলোই এনেছে। তাই ভাবছি 4 পিস ইলিশ মাছ করি, আর বাকি যা কাতলা মাছ ছিল সেগুলো সব ঝাল করে ফেলি। আর ইলিশ মাছটা ভাবছি আজকে লাউ দিয়ে একটু ভাপা খাবো। সরি, লাউ দিয়ে নয়, লাউ পাতা দিয়ে। আমিও কেমন ভুলভাল বকছি দেখো। প্রথমে ঝালটাই বসিয়ে দিই, কারণ ঝালটা করতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে ইলিশ মাছ ভাপা করতে ওটাও তাড়াতাড়ি হবে, কিন্তু এখন ওই লাউ পাতা কাটতে যেতে হবে যে। আর এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েই যাবো ভাবছি, তাই ভাবছি মশলাটা একটু কষিয়ে নিই, তারপর জল ঢেলে পাতাগুলো কেটে আনবো। এদিকে মশলা কষানো আমার প্রায় হয়েই এসেছে। আর তোমরা তো জানো আমি মাছের ঝাল কেমন করে রান্না করি, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো হয়তো। তেমন কিছুই না, তাও বলে দিচ্ছি। ওই পেঁয়াজ কুচি, টমেটো কুচি যেমন ভাজা ভাজা করে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিই। ওইগুলো একটু কষানোর পর যা ঘরোয়া যা মশলা ব্যবহার করি, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, এই যা দিই। আর লঙ্কার গুঁড়ো খুব একটা আমি ব্যবহার করি না, যদি লঙ্কায় ঝাল না থাকে কাঁচা লঙ্কাটাই দিয়ে আমি বেশিরভাগই তরকারি রান্না করি। যখন ঝাল একেবারেই হয় না তখন একটু হালকা লঙ্কার গুঁড়ো ব্যবহার করি, এই ব্যাস। আর তেমন কোনো মশলা আমি দিই না। আর এদিকে পুটুনের অবস্থা দেখো, এই রোদের মধ্যে গোল গোল কেমন ঘুরছে। বলো তোমরা, মাথা ঘুরে পড়ে যাবে না? বললেই বদমাইশি আরও যেন বেশি করে করবে। ওকে যদি বারণ করা হয় না কোনো কাজ, ও সেটা না করা অবধি ওর শান্তি হবে না। এদিকে আমি চলে এসেছি লাউ পাতা তুলতে। দেখো কত সুন্দর বাবা মাচা তৈরি করে দিয়েছে, লাউ গাছগুলো কত সুন্দরভাবে হয়েছে। আমি একটু কচি কচি পাতা দেখেই তুলে নিচ্ছি। পুটুনের অবস্থা দেখো, ওকে তো লঙ্কা তোলার কথা না বলার আগেই ও প্রতিদিন আমার জন্য 2-4টে লঙ্কা গাছ থেকে ঠিক তুলে আমার হাতে দেবে। আজ ওকেই বললাম, যা তো পুটুন, কটা লঙ্কা তুলে এনে দে তো, তরকারিতে দেব। ও তো বলতে না বলতেই ছুট্টে পালিয়ে গেল সেই লঙ্কা গাছের দিকে। ওখানে গিয়ে যতগুলো ওর হাতে ধরলো সব কটা তুলে আমার হাতে দিল। দেখো তোমাদের দেখাচ্ছি কতগুলো আনলো। আর আনতে বলেছি বলে ওর এত মজা পেয়েছে যে মা প্রথমবার ওকে লঙ্কা তুলে আনতে বললো, সেই আনন্দে একটু নাচও হয়ে গেল।
আর আমি এদিকে ইলিশ ভাপাতে একটু মশলা বেটে দেব বলে একটু সর্ষে, 2 রকমের সর্ষে আর একটু পোস্ত নিয়েছি। আর পুটুন যেই লঙ্কাগুলো এনে দিল, ছোট ছোট লঙ্কা, জানো তো এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, ওই জন্য ভাবছি লঙ্কাটা আজকে বেটেই দিই। একটু সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা করলে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। মশলাটা আজকে একটু শিলনোড়াতেই বেটে নিলাম, অন্যদিন মিক্সিতে বাটি, আজকে ভাবছি একটু শিলনোড়ায় বেটেই রান্নাটা করি। এদিকে মশলা বাটাও কমপ্লিট হয়ে গেল আর ওদিকে মাছের ঝালটাও অনেকটা হয়ে এসেছে। এইবারই নুন ঝালটা দেখে আমি নামিয়ে দেবো, তারপরই বসিয়ে দেবো ইলিশ মাছ ভাপা। আজ ভাবছি হাতে যখন একটু সময় আছে মাছগুলোকে একটু ম্যারিনেট করে রেখেই দেবো মাছ ভাপার জন্য, তাহলে খেতে আর একটু টেস্ট হবে। আর আজকে তো তোমাদের বললাম বেশি মাছ করব না, 4 জনের জন্য 4 পিস মাছই করব, কারণ যেহেতু মাছের ঝাল আছে। আর এদিকে দেখো মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি, যেই মশলাটা বাটলাম সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে, সেই মশলা আর সামান্য সর্ষের তেল আর নুন হলুদ এইগুলো দিয়ে মাছটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে আমি রেখে দেবো। আধা ঘন্টা মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেওয়ার পর আমি দেখো একটা জালি থালা নিয়ে নিয়েছি। ওই থালাতে আমি ওই লাউ পাতাগুলো যেগুলো কেটে আনলাম সেগুলো ভালো করে ধুয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি ওই থালার মধ্যে, কারণ এই থালাটাই আমি ডাইরেক্ট ভাপে বসিয়ে দেবো, তাই জালি থালাই নিয়েছি। এর মধ্যে আমি ম্যারিনেট করা মাছগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেবো। আর পাতাগুলোও তো দেখলে কি সুন্দর সাজিয়ে দিলাম। এইভাবেই সাজিয়ে দিলে মাছটা আলো মতন ভাপে সেদ্ধও হয়ে যাবে আর পাতাগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর পাতাগুলো ফুটো হয়ে মাছটা বেরিয়েও যাবে না, তাই জন্য আমি ডবল করেই পাতা দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে ওর ওপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা আর একটু সামান্য সর্ষের তেল আমি ওপর দিয়ে দিচ্ছি। এরপর আরও কিছু পাতা দিয়ে ওর ওপরটা চাপা দিয়ে ভালো করে এখন দড়ির সাহায্যে ভালো করে মুড়িয়ে বেঁধে নিতে হবে। দেখো আমি কেমনভাবে করছি, তোমরাও ঠিক এইভাবেই করবে, তাতে পাতাগুলো বেরিয়ে মাছটা বেরিয়েও যাবে না পাতাটা ভেদ হয়ে, আর মাছটা ভালো মতন পাতার ভেতরে সেদ্ধও হয়ে যাবে, সাথে পাতাগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তোমরা পাতাটা ভাতের সাথে মেখে খেতে পারবে, এতটাই সুস্বাদু হবে খেতে। তোমরাও একবার আমার প্রসেসে এইভাবে বানিয়ে দেখো তোমাদের কেমন লাগে। আমি মিথ্যে বলছি কিনা, সত্যি দারুণ হয় খেতে। তোমরা একবার প্লিজ বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কে কে বানিয়েছো আর কেমন লাগলো তোমাদের। দেখো আমি এবার ভাপে বসাবো, তার জন্য পুরো রেডি করে নিয়েছি মাছটাকে। এবার কড়াইতে আমি জল অলরেডি আগে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এরপর তোমাদের যে বললাম ওই জালি থালা কেন নিয়েছি, যে এই কারণেই নিয়েছি যে একেবারে ভাপে বসিয়ে দেবো। এদিকে মাছটাকে ভাপে বসিয়ে দিয়ে আমি একটু ঘরগুলোকেও গুছিয়ে নিচ্ছি ভালো করে ঝাঁট দিয়ে। আমি এবার পুটুনকে স্নান খাওয়াও একটু করিয়ে দেবো। এদিকে আমি 35 মিনিট বাদে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম, কিন্তু ঢাকনাটা তখনও খুলিনি। এখন পুটুনকে একটু স্নান খাওয়া করিয়ে এখন দেখলাম ঢাকনাটা খুলে যে পাতাগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। দেখো এইবারই আমি তুলে ফেলব। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা গরম, এখনও ভাপ উঠছে। এখন আমি একটু দড়িগুলোকে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর মাছটা হয়েছে, কীরকম হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তোমাদের তো দেখালাম পাতাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেও হয়তো বুঝতে পারছো। দেখো সুতোগুলোকে ভালো করে সরিয়ে নিচ্ছি, টানা হেঁচড়া করবে না। আমি যেইভাবে স্তরে স্তরে লেয়ারের মতন পাতাগুলোকে খুলছি তোমরাও ঠিক একটু ঠান্ডা হওয়ার পরই খুলবে। আমি একটু গরম গরমই খুলছি, কারণ দুপুরবেলা গরম ভাতে এই রকম লাউ পাতা দিয়ে মোড়া ইলিশ ভাপা খেতে কী যে দারুণ লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই আমি একটু গরম ভাতে সার্ভ করব, তাই গরম গরম তাড়াহুড়ো করেই খুলছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আমার আবার খুব একটা ভালো লাগে না। হয়তো ভালো লাগে কিন্তু আমি কোনো দিন খাইনি, আমার আবার গরম গরম ভাতে এই লাউ পাতা মেখে ভাত খেতে খুব ভালো লাগে। এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা আজকে বেশ ভালোই হলো। খাওয়া দাওয়া করে আজকে আর ঘুমাইনি, অনেক কটা জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলোই ভাবছি ভাঁজ করে একটু আলমারিটা গুছিয়ে রাখবো। যেহেতু পুটুন একটু শুয়েছে, ওকে অন্য ঘরে ঘুম পাড়িয়ে এই ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি।
এইগুলো সব তোমাদের দাদারই জামা কাপড়, সব শীতের জামা কাপড়গুলো তুলে রাখছি, অনেক দিন ধরে তুলবো করে ভাবছি, কিন্তু তোলা আর হচ্ছে না। আর তোমাদের দাদা যেহেতু রাত্রিবেলা করে বাইকে কাজে বেরোয়, ওই জন্য ওর একটু ঠান্ডাই লাগে, তাই ও হালকা উলিকটের সোয়েটারগুলোই পরে বেরোতো। কিন্তু এখন যা গরম পড়েছে, এখন তো আর এগুলো লাগবে না, তাই এগুলো ভাবছি কেচে তুলে রাখবো। তাই আজকে সবই মোটামুটি কেচে রাখা হয়েছে, এগুলো এক এক করে এখন আলমারিতে তুলে ফেলবো। আলমারিগুলো আমি গুছিয়ে নিই। ওকে টাটা, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হবে। বাই।